থ্যাংক ইউ ফর ফ্লাইং ক্যাথে প্যাসিফিক। যাত্রী বোঝাই হংকংগামী একটা প্লেন মাঝপথে হঠাৎই সাউথ চায়না সির উপরে বিপদে পড়ে যায়। এটা আবার কি? ইঞ্জিন টু স্টল? আমরা একটা ইঞ্জিনের উপর ভর করে ল্যান্ড করতে চাইছিলাম। তারপর পরিস্থিতি আরো খারাপ হতে থাকে। এরপর আমাদের দুটো ইঞ্জিনই খারাপ হয়ে যায়, যেটা উচিত ছিল না। অ্যাপ্রোচ, মেইডে, মেইডে, মেইডে। কি হচ্ছে কি? ৩০৯ জন যাত্রী সহ একটা ২০০ টন ওজনের জেট আকাশ থেকে নিচের দিকে পড়তে থাকে। আমার সত্যি ভয় করছিল, এটা হতে পারে না। দেখে মনে হচ্ছিল প্লেনটা হয়তো জলের মধ্যে গিয়ে পড়বে। কিন্তু অবশেষে ক্যাপ্টেন একটা উপায় খুঁজে বার করেন। এয়ার ক্র্যাশ ইনভেস্টিগেশন। এগুলি বাস্তব ঘটনা, অফিসিয়াল রিপোর্টস এবং প্রত্যক্ষদর্শীর বিবরণের উপর ভিত্তি করে নির্মিত। ডেডলি ডিসেন্ট। Seat belt, please. Thank you. ক্যাথে প্যাসিফিক ফ্লাইট 780 সাউথ চায়না সি এর ৩৮,০০০ ফুট উপর দিয়ে উড়ে যাচ্ছে। আমি ক্যাপ্টেন বলছি, আমরা আর কিছুক্ষণের মধ্যেই হংকং এর জন্য ডিসেন্ট শুরু করব। লোকাল ওয়েদার 29 ডিগ্রি, সঙ্গে হালকা মেঘ আছে, তাই আশা করছি আপনাদের জার্নিটা ভালোই হবে। থ্যাংক ইউ অগেইন ফর ফ্লাইং ক্যাথে প্যাসিফিক। ক্যাপ্টেন ম্যালকম ওয়াটার্স আর ওনার ক্রু ইন্দোনেশিয়া থেকে হংকং এর একটা ৪.৫ ঘন্টার ফ্লাইট শেষ করতে চলেছেন। টাচডাউন হবে আর মাত্র ৩০ মিনিটের মধ্যে। সকালটা খুব সুন্দর ছিল, আকাশ পরিষ্কার ছিল, হালকা হাওয়া দিচ্ছিল, প্লেন ওড়ানোর জন্য দিনটা দারুণ ছিল। ক্যাপ্টেন ওয়াটার্স আর ওনার ফার্স্ট অফিসার ডেভিড হেইহো এই নিয়ে দ্বিতীয়বার একসঙ্গে ককপিটে আছেন। তো আপনি হংকংয়ে কতদিন আছেন? 12 বছর। আমি 23 বছর বয়সে ওখানে চলে যাই। ওয়াটার্স ক্যাথে প্যাসিফিকের সব থেকে কম বয়সী ক্যাপ্টেনদের মধ্যে একজন। হেইহো রয়্যাল অস্ট্রেলিয়ান এয়ারফোর্সের একজন এক্স ফাইটার পাইলট। তো F-18 ওড়াতে কেমন লাগে? একদমই ভালো না, ওদের ইনফ্লাইট সার্ভিস ভয়ঙ্কর। ফ্লাইট 780 যাত্রা শুরু করেছিল ইন্দোনেশিয়ার সুরাবায়া থেকে। হংকংয়ে পৌঁছানোর জন্য প্লেনটাকে প্রায় ৩,২০০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে হবে। এয়ারবাস A330 এর মধ্যে আছে দুটো রোলস রয়েস ট্রেন্ট 700 ইঞ্জিন, আর প্লেনটার ফ্লাইট অপারেশনের প্রত্যেকটা খুঁটিনাটি দিক নিয়ন্ত্রণ করে কিছু উন্নত মানের কম্পিউটার। এই প্লেনগুলোর মধ্যে যেরকম ইঞ্জিনিয়ারিং আর কমপ্লেক্সিটি থাকে, আর সায়েন্সের সাহায্যে যেরকম ইনফরমেশন আসে, মানে সত্যি প্লেনগুলো অসাধারণ। Seat belt, please. প্লেনটাতে 10 জন ক্যাবিন ক্রু মেম্বার সহ ৩০৯ জন যাত্রীর দেখাশোনার দায়িত্বে আছেন ইনফ্লাইট সার্ভিস ম্যানেজার ম্যাডেলিন এভিসাডো। আমরা আমাদের সার্ভিস শেষ করে ল্যান্ডিং এর জন্য প্রিপেয়ার হচ্ছিলাম। ফ্লাইটটা আর 5টা ফ্লাইটের মতোই ছিল। হংকং এয়ারপোর্ট থেকে ২৬৫ কিলোমিটার দূরে এয়ারবাসটা নিজের ক্রুজিং অল্টিটিউড ছেড়ে ডিসেন্ট করতে শুরু করে। এয়ার স্পিড 295 নটস, রেট অফ ডিসেন্ট 700 ফিট পার মিনিট। সবকিছুই ঠিক আছে। এয়ারক্রাফটটা স্বাভাবিকভাবেই উড়ছে, কিন্তু তারপর হঠাৎই একটা সমস্যা দেখা দেয়। এটা কি হচ্ছে? অদ্ভুত ব্যাপার। আমার মনে হচ্ছিল ওটা একটা লো থাম্পিং নয়েজ আর এয়ার ফ্রেম ভাইব্রেশন। তো আমি আর ডেভিড দুজনের দিকে তাকিয়ে ভাবি যে এটা আনইউজুয়াল। ফ্লাইট কম্পিউটার পাইলটদের একটা সমস্যার কথা জানায়। ওকে, দেখা যাক কি হচ্ছে। ইঞ্জিন টু স্টল। প্লেনটার মনিটরিং সিস্টেম ডান দিকের ইঞ্জিন অর্থাৎ ইঞ্জিন নাম্বার 2 তে একটা সমস্যার কথা জানায়। ক্যাপ্টেন ওয়াটার্স ইঞ্জিনের সমস্যাটা জানার চেষ্টা করেন, কিন্তু মনিটরিং সিস্টেম থেকে উনি কোনো উত্তর পাননি। এরপর আমরা যখন প্যারামিটারগুলো চেক করি, আমরা দেখলাম যে সেগুলো নর্মাল ছিল।
ওকে, থ্রাস্ট লিভার নাম্বার 2 কনফার্ম। কনফার্ম। সমস্যাটার কোনো ব্যাখ্যা না পেয়ে ক্যাপ্টেন ওয়াটার্স ইঞ্জিনের ক্ষতি এড়ানোর জন্য তার পাওয়ার কমিয়ে আইডল অবস্থায় নিয়ে আসেন। আইডল। আর সেটাই হলো ইঞ্জিন চালু থাকা অবস্থায় সব থেকে কম পাওয়ার লেভেল। সঙ্গে সঙ্গে এর ফলটা বোঝা যায়, ইঞ্জিন নয়েজটা আর শোনা যায় না। এবার ঠিক আছে, সিমটমগুলো তখনকার মতো চলে যায়। ফিউল ফ্লো হচ্ছে, রোটেশন হচ্ছে। কিন্তু এক্ষেত্রে সমস্যা হলো আইডল থাকা অবস্থায় ইঞ্জিনটা থেকে কোনো থ্রাস্ট পাওয়া যাচ্ছে না। এখন ওনাদের হংকং পৌঁছানোর জন্য আরেকটা ইঞ্জিনের উপর ভরসা করতে হবে। সিঙ্গেল ইঞ্জিন অ্যাপ্রোচ কোনো বড় ব্যাপার নয়। আমরা সিমুলেটরে এটা বহুবার প্র্যাকটিস করে থাকি, আর এই এয়ারক্রাফটটা একটা ইঞ্জিনেও উঠতে পারত। হংকং, ক্যাথে 780, প্যান 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 প্যান। ক্রু এয়ার ট্রাফিক কন্ট্রোলকে ওনাদের অবস্থার কথা জানান। প্যান 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 প্যান। স্যার, একটা প্যান প্যান কল পেয়েছি। আমরা প্যান ডিক্লেয়ার করেছিলাম, যেটাকে আর্জেন্সির ফার্স্ট লেভেল বলা হয়। এই মুহূর্তে আমরা ইঞ্জিন টু আইডল থ্রাস্টে অপারেট করছি, কিন্তু এটা ছাড়া বাকি সব অপারেশন নর্মাল। ক্যাথি 780, রজার ইউর প্যান। আমরা প্রায়োরিটি পেলে সুবিধা হতো। থ্যাঙ্কস। আমরা প্যান ডিক্লেয়ার করেছিলাম যাতে এয়ার ট্রাফিক কন্ট্রোল জানতে পারেন যে আমাদের তাড়াতাড়ি ল্যান্ড করার জন্য কিছুটা সাহায্য দরকার, আর ওনারাই একমাত্র পারেন যে অন্যদেরকে রাস্তা থেকে সরিয়ে আমাদের ফ্লাইটটাকে তাড়াতাড়ি ল্যান্ড করাতে। ক্যাথি 780, আন্ডারস্টুড। কন্ট্রোলার ওনাদের অনুরোধ মেনে নেন। ইনকামিং ফ্লাইট থেকে প্যান প্যান কল পেয়েছি। প্লিজ এমার্জেন্সি সার্ভিসগুলো রেডি রাখুন। এয়ারপোর্ট ফায়ার ফাইটাররা দ্রুত রানওয়ের কাছে পৌঁছে যান। ফ্লাইট 780 এখন হংকং এয়ারপোর্ট থেকে 185 কিলোমিটার দূরে। প্লেনটা আর 22 মিনিটের মধ্যেই টাচডাউন করবে। কিছুক্ষণের মধ্যে ল্যান্ডিং হবে। সবাই দয়া করে ট্রে টেবিল বন্ধ করুন আর শান্ত হয়ে বসুন। ম্যাক্স বলছি, ক্যাপ্টেনরা সাধারণত কোনো প্রি ল্যান্ডিং অ্যানাউন্সমেন্টের সময় ইন ফ্লাইট ম্যানেজারকে কল করেন না। ম্যাডাম, আমাদের ইঞ্জিন নাম্বার 2 তে একটা সমস্যা হচ্ছে। আমি চাই আপনি ক্যাবিন থেকে ওটার উপর নজর রাখুন। রজার, উনি আমাকে ইঞ্জিন নাম্বার 2-তে কোনো সমস্যা আছে কিনা কিংবা কোনো ধোঁয়া বেরোচ্ছে কিনা সেটা দেখতে বললেন। আমি ইঞ্জিনটা দেখেছিলাম, ওটা একদম নর্মাল ছিল, কোনো রকমের সমস্যাই ছিল না। পাইলটরা এই এয়ারবাসটাকে একটা ইঞ্জিনের সাহায্যেই ল্যান্ড করানোর জন্য প্রস্তুত হন। আমি ল্যান্ডিংটা দেখছি। ঠিক আছে, আপনি কন্ট্রোল করছেন। এখন থেকে প্লেনটা উড়াবেন ক্যাপ্টেন ওয়াটার্স। আমি কন্ট্রোল করছি। যে কোনো ইমার্জেন্সি সিচুয়েশনে সব থেকে সিনিয়র ক্রু মেম্বারই প্লেন ওড়ানোর দায়িত্ব নেন। আমাকে সেই কাজটাই করতে হতো যেটা আমি ট্রেনিংয়ে এতদিন শিখেছি। তো কোনো কিছুই আর স্বাভাবিক ছিল না, আর ওই কাজটাতে কোনো রকম ভুল করা যেত না। ওনারা ল্যান্ডিং এর জন্য একেবারে প্রস্তুত। ইঞ্জিন 1 স্টল। ইঞ্জিন 1 স্টল কনফার্মড। এরকম কিছু হবে ওনারা সেটা স্বপ্নেও ভাবেননি। মনিটরিং সিস্টেমে ওনাদের সব থেকে বড় ভয়টাই সত্যি বলে প্রমাণিত হয়। ওনারা যে ইঞ্জিনটার সাহায্যে হংকংয়ে পৌঁছতে চাইছিলেন সেটাও খারাপ হয়ে যায়। তারপর আমাদের দুটো ইঞ্জিনই স্টল করে যায়, যেটা ঠিক নয়। ক্যাথে প্যাসিফিক ফ্লাইট 780 ক্রু এটা বুঝতে পারেন যে প্লেনের দ্বিতীয় ইঞ্জিনটাও খারাপ হয়ে গেছে। আমরা এই একটা ইঞ্জিনের উপর ভরসা করে ল্যান্ড করতে চাইছিলাম, কিন্তু তারপর এটাতেও সেই একই সিমটম দেখা যায়। এটা থেকে নয়েজ আর সাউন্ড আসছিল, যেমনটা আগের ইঞ্জিন থেকে আসছিল। এই ইঞ্জিনটা আবার চালু না হলে প্লেনটা একটা ভয়ঙ্কর দুর্ঘটনার সম্মুখীন হতে পারে। ইঞ্জিন 1 টু আইডল।
মনিটরিং সিস্টেম ক্রুকে খারাপ হয়ে যাওয়া ইঞ্জিন নাম্বার 1টা আইডল করতে বলে। ইঞ্জিন নাম্বার 2 এর মতো করেই এই ইঞ্জিনটাও এখন চলছে, কিন্তু তাতে কোনো থ্রাস্ট তৈরি হচ্ছে না। প্লেনটা এরপর গ্লাইড করতে শুরু করে। কি হচ্ছেটা কি? আমাদের ডিসেন্ট রেটটা সত্যি খুব খারাপ। থ্রাস্ট ছাড়া ওনারা হংকং বা অন্য কোনো এয়ারপোর্টেই পৌঁছতে পারবেন না। এখনো 96 কিলোমিটার, অনেকটা দূর। সে সময় আমরা সমুদ্রের পাড় থেকে প্রায় 96 কিলোমিটার দূরে ছিলাম, আর এয়ারক্রাফটের ডিসেন্ট রেট ছিল প্রায় 1500 ফিট পার মিনিট। তাই সি লেভেলে পৌঁছানোর আগে আমাদের হাতে ছিল 5-6 মিনিট মতো। আমার সত্যি ভয় করছিল, আর মানুষের ভয় পেলে যা যা হয় আমার সেসবই হচ্ছিল। ঘাড়ের লোম খাড়া হয়ে গিয়েছিল, পেট টাইট হয়ে গিয়েছিল, গলা শুকিয়ে যাচ্ছিল। আমরা যে জলের মধ্যেও ল্যান্ড করতে পারি এই ব্যাপারটা আমরা কিছুতেই বিশ্বাস করতে পারছিলাম না। ক্যাবিনের ভিতরের পরিস্থিতি একেবারেই শান্ত। যাত্রীরা কিন্তু এই আসন্ন বিপদের কথা কিছুই জানেন না। সবকিছু খুব শান্ত ছিল, প্যাসেঞ্জাররাও বেশ স্বাভাবিক ছিলেন। এই শকটা কাটিয়ে উঠে সমস্যাটার সমাধান খুঁজতে আমাদের কিছুটা সময় লেগেছিল। হংকংয়ে পৌঁছানোর জন্য যথেষ্ট পাওয়ার না থাকায় পাইলটরা এখন সাউথ চায়না সি এর মধ্যে একটা এমার্জেন্সি ল্যান্ডিং বা ডিচিং করতে চলেছেন। আপনার কি মনে হয়? আমি ডিচিং চেকলিস্ট শুরু করছি। গুড আইডিয়া। আমি এয়ারক্রাফটটাকে ডিচিং এর ঠিক কনফিগারেশনের জন্য প্রিপেয়ার করতে চেয়ে একটা চেকলিস্ট প্রসিডিওর শুরু করতে চেয়েছিলাম। খানিকক্ষণ বসে আমি গোটা বিষয়টা নিয়ে আরো ভালো করে ভাবি। ক্যাপ্টেন ওয়াটার্স আরো একবার থ্রটলগুলো চালু করার চেষ্টা করেন। উনি ইঞ্জিন 2 এর পাওয়ারটা বাড়ান, আর তারপরে ইঞ্জিন নাম্বার 1 এরও কিছুই হলো না। ইঞ্জিনগুলো কোনোভাবেই রেসপন্ড করছিল না, ওগুলো আইডল অবস্থাতেই থেকে গেছিল। তাড়াতাড়ি আমি মেয়েডে কল করছি। হ্যাঁ করুন। অ্যাপ্রোচ মেয়েডে মেয়েডে মেয়েডে। ক্যাথে 780 ইঞ্জিন 1 আর ইঞ্জিন 2 স্টল করেছে। ফার্স্ট অফিসার সাহায্যের জন্য একটা আরো জরুরি কল করেন। এই মুহূর্তে আমাদের লোয়ার ডিসেন্ট দরকার। আমরা আমাদের গ্লাইড এক্সটেন্ড করে রিলাইট করার চেষ্টা করছি। ক্যাথি 780, আপনারা 3000 ফিটে ডিসেন্ট করুন। যখন কেউ রেডিওর মাধ্যমে মেয়েডে কল করে তখন সবাই বোঝে যে খুবই সিরিয়াস কিছু একটা ঘটেছে। ওখানে যে গলার আওয়াজটা শোনা যায় সেটা আপনি সচরাচর শুনতে পান না, আর এই ধরনের আওয়াজ সকলেরই মনোযোগ আকৃষ্ট করে। রিস্টার্টিং নাম্বার 2। র্যামিয়ার টারবাইন অন। ডিচিং চেকলিস্ট চলার মাঝেও ইঞ্জিন 2 সিলেক্ট ইগনিশন। আমি ইঞ্জিনগুলোকে আবার রিস্টার্ট করতে চাইছিলাম, কারণ এরপর আমাদের জন্য পরিস্থিতি আরো খারাপ হতে যাচ্ছিল। কোনো রেসপন্স নেই, এখনো আইডেলই আছে। পাইলটরা এরপর ডিচিং এর পদ্ধতিগুলো নিয়ে ভাবতে শুরু করেন। গত বছর একটা ইউএস এয়ারওয়েজ এয়ারবাস নিউ ইয়র্কের হাডসন রিভারে কোনো রকম দুর্ঘটনা ছাড়াই ল্যান্ড করেছিল। ক্যাপ্টেন চেজলি সালি সালিনবার্গারকে নায়কের সম্মান দেওয়া হয়েছিল। সালি ইনসিডেন্ট এয়ারলাইনের দুনিয়ায় কোনো প্রথম সাকসেসফুল ডিচিং ছিল, যেটা থেকে আমরা অভিজ্ঞতা নিয়েছিলাম যে এটা করা সম্ভব। কিন্তু প্লেনটা সাউথ চায়না সি এর দিকে এগিয়ে যাওয়ার সময় ফ্লাইট 780 ক্রু আরো একটা কঠিন পরিস্থিতির মুখোমুখি হন। বড় বড় ঢেউ, সাউথ চায়না সি হাডসন রিভার নয়। সমুদ্রটা খুব অস্থির দেখাচ্ছিল, বড় বড় ঢেউ দেখা যাচ্ছিল, জলটা প্রায় 5-6 ফুট ফুলে উঠছিল, আর আমাদের মনে হচ্ছিল যে আমাদের ইঞ্জিন দুটো বড় বড় স্কুপের মতো কাজ করবে আর প্লেনটাকে খুব জোরে আছড়ে ফেলবে, যেটার জন্য হয়তো আমাদের কার্ট হুইলিং হবে আর প্লেনটা ভেঙে যাবে। এটা হতে পারে না। পাইলটরা দুজনেই জানেন ওনাদের সময় ক্রমশ কমে আসছে।
ক্যাথে প্যাসিফিক ফ্লাইট 780 দুটো ইঞ্জিনই যে এখন খারাপ সেটা প্লেনের যাত্রীরা একেবারেই জানেন না। ওনারা কত বড় বিপদের মধ্যে পড়তে চলেছেন সে সম্পর্কে ওনাদের ধারণাই নেই। আর কয়েক মিনিটের মধ্যেই প্লেনটা সাউথ চায়না সিতে আছড়ে পড়বে। যাতে সবথেকে নিরাপদে ওয়াটার ল্যান্ডিংটা করা যায় তার জন্য ক্যাপ্টেন ওয়াটার্স প্লেনটাকে নিজের হাতে নিয়ন্ত্রণ করছেন। টার্নিং অফ ফ্লাইট ডিরেক্টর। ফ্লাইং বাই হ্যান্ড নাও। রজার দ্যাট। তো আমি এয়ারক্রাফটটাকে ম্যানিউভার করে মেঘ থেকে দূরে রাখার চেষ্টা করি যাতে আমি সমুদ্রটাকে দেখতে পাই, যাতে আমি ঠিক করতে পারি যে এয়ারক্রাফটটাকে কোথায় নামানো যায়। এরপর হঠাৎই ক্যাপ্টেন ওয়াটার্সের মাথায় একটা বুদ্ধি আসে। ওকে, স্লো মুভমেন্ট করে দেখা যাক। খুব আস্তে আস্তে ফিউলটা বাড়াবো, একদম আস্তে আস্তে। আমি দেখতে পাচ্ছিলাম ম্যালকম ইঞ্জিন 1 এর থ্রাস্ট লিভারটা সরাচ্ছিলেন। আমি থ্রাস্ট লিভারের একটা সাইডে খুব আস্তে আস্তে ঠেলছিলাম যাতে ওটা কয়েক মিলিমিটার করে আস্তে আস্তে এগোয়। আস্তে, আরো আস্তে। আশ্চর্যজনকভাবে এই প্রচেষ্টার একটা সুফল পাওয়া যায়। ইঞ্জিন 1 এ রোটেশন বাড়ছে, কাজ করছে। থ্রাস্ট লিভারটা খুব আস্তে আস্তে বাড়ানোর পর ফ্যানটার রোটেশন 28% থেকে 29, তারপর 30 থেকে 32, এইভাবেই আস্তে আস্তে বাড়তে শুরু করে দিয়েছিল। দেখা যাক কতটা বাড়ানো যায়। উনি দেখতে চান ইঞ্জিনটার পাওয়ার পুরোপুরি বাড়ানো যায় কিনা। আমি থ্রাস্ট লিভারটা আরো কিছুটা বাড়িয়ে দিই। অনেক বেশি। প্লেনটা সার্চ করছিল আর প্লেনটা থেকে নানান রকমের শব্দ বেরোচ্ছিল। তো আমি সঙ্গে সঙ্গে থ্রাস্ট লিভারটা আবার আগের জায়গায় ফিরিয়ে আনি। ওয়াটার্স বুঝতে পারেন ইঞ্জিন পাওয়ারটা 74% এর উপরে উঠবে না। 74%। এই সেটিংই রাখতে হবে। আমরা একটা থ্রাস্ট সেটিং পেয়েছিলাম যেটা আমাদেরকে একই লেভেলে উঠতে সাহায্য করেছিল। আমরা ডিসেন্ট করছিলাম না, আর সেটা একটা খুব বড় রিলিফ ছিল। দেখতে পাচ্ছেন অল্টিটিউডটা হোল্ড করছে। অসাধারণ। ওকে, অ্যাপ্রোচ প্রিপারেশন। ককপিট প্রিপেয়ার্ড। লুজ আইটেমগুলো বাঁধা আছে। হংকং এয়ারপোর্টে ল্যান্ডিং এর জন্য ওনাদের একটা ইঞ্জিনই যথেষ্ট। ভিজুয়াল 07 লেফট। আমি জানতাম আমরা হংকংয়ে পৌঁছে যাব, আর এটা স্পষ্ট বোঝা যাচ্ছিল যে আমাদের ল্যান্ড করার মতো যথেষ্ট পাওয়ার আমাদের কাছে আছে। ট্র্যাক 073। চেক। আমরা ল্যান্ডিং করতে পারছিলাম, যেটা অবশ্যই ডিচিং এর থেকে অনেক ভালো ব্যাপার। কিন্তু ক্যাপ্টেন ওয়াটার্সকে এখন এমন একটা প্লেন ল্যান্ড করাতে হবে যার ইঞ্জিনের উপর উনি ভরসা করতে পারছেন না। উনি জানেন না যে ইঞ্জিন 1 এ আর কতক্ষণ থ্রাস্ট তৈরি হবে। সেই মুহূর্তে আমাদের একটা ইঞ্জিন কাজ করছিল, কিন্তু আমি সেটার উপর ভরসা করিনি। আমার মনে হচ্ছিল যে আমরা যে কোনো মুহূর্তে আবারও আইডল থ্রাস্টে ফিরে যেতে পারি। সবথেকে নিরাপদ পরিকল্পনা হলো প্লেনটাকে মাটি থেকে 5500 ফুট উপরে নিয়ে গিয়ে ইঞ্জিনের পাওয়ার কমানো, যাতে ল্যান্ডিং এর জন্য প্লেনটার স্পিড আর অল্টিটিউড কমতে শুরু করে। এর দরুন ওনারা মাত্র 5 মিনিটের মধ্যে ল্যান্ড করতে পারবেন। আমরা যতটা সম্ভব হাই অল্টিটিউডে থাকতে চাইছিলাম, যেখান থেকে আমরা গ্লাইডটা ম্যানেজ করতে পারতাম। চলুন করা যাক। ইঞ্জিন 1 প্লেনটাকে সঠিক জায়গায় নিয়ে এসেছে। ক্যাপ্টেন ওয়াটার্স গতিবেগ কমানোর জন্য ওটাকে আবার আইডল অবস্থায় ফিরিয়ে নিয়ে যান। আমি থ্রাস্ট লিভার কমিয়ে নিয়ে অ্যারাইভালের জন্য আমার অ্যাপ্রোচ শুরু করে দিলাম। 230 নটস। আমরা প্রায় 5 কিলোমিটার দূরে আছি। চেকড। সবকিছু ঠিকঠাক থাকলে ওনারা মাত্র 4 মিনিটের মধ্যে রানওয়েতে নেমে যাবেন। কিন্তু প্লেনটাকে ল্যান্ড করানোর জন্য ওনারা মাত্র একটাই সুযোগ পাবেন। তাই কোনো ভুল হলে ওনারা নিরাপদে গো অ্যারাউন্ড করার জন্য থ্রাস্ট আর পাবেন না। লেডিজ এন্ড জেন্টলম্যান, আমি আপনাদের ক্যাপ্টেন বলছি। হয়তো আপনারা জানতে পেরেছেন আমাদের ইঞ্জিনগুলোতে একটা ছোট সমস্যা হয়েছে, তাই সবাই নিজেদের সিটে বসে সিট বেল্ট লাগিয়ে নিন
আর ক্যাবিন ক্রু এর ডিরেকশন ফলো করুন। ক্যাবিন ক্রু ল্যান্ডিং স্টেশনে চলে যান। ওকে, ফ্ল্যাপস 1, থ্যাঙ্কস। ওকে, ফ্ল্যাপস 1, গিয়ার ডাউন। গিয়ার ডাউন। ক্রু ল্যান্ডিং এর জন্য নিজেদের ফ্ল্যাপ আর ল্যান্ডিং গিয়ারগুলো নামান। দূরত্ব আর মাত্র 8 কিলোমিটার। ক্যাথি 780, আপনারা কি এয়ারফিল্ড দেখতে পাচ্ছেন? ক্যাথি 780 অ্যাফার্ম। হংকং এয়ারপোর্টের দুটো প্যারালাল রানওয়ে আছে। এটা বানানো হয়েছে শহরের পশ্চিম দিকে একটা আইল্যান্ডের উপর। ক্যাথি 780, দুটো রানওয়ের যে কোনো একটা আপনারা ব্যবহার করতে পারেন। ক্রু যে কোনো রানওয়েতেই ল্যান্ড করতে পারেন। এয়ারবাসটা হংকং এয়ারপোর্টে ঠিকঠাকভাবে ল্যান্ড করার জন্য ফাইনাল অ্যাপ্রোচ করতে শুরু করে। ক্যাপ্টেন ওয়াটার্স এর বিশ্বাস উনি প্লেনটাকে নিরাপদে ল্যান্ড করাতে পারবেন। পাওয়ার ব্রেক কমিয়ে দিন। ফাইনাল আইটেমস। ওকে, আর 1 মিনিটের মধ্যেই টাচডাউন হবে। ওভারস্পিড ওয়ার্নিং। এটা একটা ওভারস্পিড ওয়ার্নিং, প্লেনটার গতিবেগ বেশি থাকার সিগন্যাল। ল্যান্ডিং কনফিগারেশনে ঢোকার পর আমাদের স্পিড যতটা কম থাকা উচিত ছিল, আমাদের প্লেনটার স্পিড তার ধারে কাছেও ছিল না। ক্যাপ্টেন ওয়াটার্স বিষয়টা বুঝতে পারেন না। ওনাদের গতিবেগ আরো কম থাকা উচিত। উনি কন্ট্রোলগুলো আবার চেক করেন। পুরো ব্যাপারটাই ভুল মনে হচ্ছিল আর আমি খুব অস্বস্তি বোধ করছিলাম, কারণ সবকিছুই আবার আমার হাতের বাইরে বেরিয়ে যাচ্ছিল আর মনে হচ্ছিল কিছু একটা মিস করছি। তারপর উনি বিষয়টা বুঝতে পারলেন। গেজগুলো দেখার পর আমি একদম ভয় পেয়ে যাই। ইঞ্জিন নাম্বার 1, যার থ্রটল উনি মাত্র কয়েক মিনিট আগেই কমিয়েছিলেন, সেটা এখন অস্বাভাবিকভাবে 74% পাওয়ারে চলছে, যে পাওয়ারটা ল্যান্ড করার জন্য অনেকটাই বেশি। আমার আরো একবার সেই একই রকম ভয় হয়, রাগ হয়। সত্যি ভয়ঙ্কর মুহূর্ত ছিল ওটা। ইঞ্জিনের সমস্যা কাটিয়ে ওঠার পরেও ফ্লাইট 780 ক্রু রানওয়ে প্রায় 1.5 কিলোমিটার আগে একটা নতুন সমস্যার মুখোমুখি হন। স্পিড চেকড 240, 800 ফিট। ওনারা নিরাপদে ল্যান্ড করার জন্য যে ইঞ্জিনটা আইডল অবস্থায় রেখেছিলেন সেটা এখন দ্রুত বেগে চলছে, যার ফলাফল হতে পারে মারাত্মক। 500। আমার বিশ্বাসই হচ্ছিল না যে একটু আগেই আমাদেরকে ডিচিং এর কথা ভাবতে হচ্ছিল আর এখন আমাদের একটা ইঞ্জিন হাই থ্রাস্টে আটকে রয়েছে। গো অ্যারাউন্ডের কোনো উপায় না থাকায় ওনাদের প্লেনটা হাই স্পিডেই ল্যান্ড করাতে হবে, আর আশা করতে হবে রানওয়ের শেষে সমুদ্রে পড়ে যাওয়ার আগেই যেন ওনারা থামতে পারেন। রানওয়ে থেকে আমরা 12,500 ফুট দূরে আছি। চেক। আমি তো বুঝতে পারছিলাম না যে আমাদের ল্যান্ডিং ডিস্টেন্স কতটা থাকা উচিত, কারণ আমাদের স্পিডের ওয়েটের জন্য কোনো হিসেবেই মিলছিল না। 400 ফুট। সময় যত পেরোচ্ছিল তত বেশি অজানা জিনিস ঘটছিল আমাদের সঙ্গে। প্লেনটা ল্যান্ড করার জন্য আমাদের হাতে একটাই সুযোগ ছিল, আর আমাদের সেটাকেই কাজে লাগাতে হয়েছিল। ওনাদের স্পিড স্বাভাবিকের তুলনায় 100 নট বেশি, আর সেটা এতটাই বেশি যে ফ্লাইট কম্পিউটার বুঝতে পারে না পাইলটরা ল্যান্ড করার চেষ্টা করছেন। কম্পিউটার পাইলটদেরকে ওয়ার্নিং দিচ্ছিল যে আপনারা প্লেনটাকে ভুল জায়গায় নিয়ে যাচ্ছেন, আর এই ওয়ার্নিংগুলো খুব জোরে জোরে শুনতে পাচ্ছিলাম, কিন্তু আমাকে সেগুলো ভুলে গিয়ে কাজের উপরে ফোকাস করতে হতো। ওটা শুনে আর লাভ নেই। ক্যাপ্টেন ওয়াটার্স এয়ারবাসটাকে নোজ ডাউন করে রানওয়েতে নামানোর চেষ্টা করেন। প্লেনটা ল্যান্ড করার অবস্থায় ছিল না, আর আমার মনে আছে আমি তখন ভাবছিলাম যে ল্যান্ডিংটা খুবই ভয়ঙ্কর হবে।
আমার মনে হচ্ছিল প্লেনটা হয়তো এবার ক্র্যাশ করবে। আমি উইংটা এতটাই উপরে রেখেছিলাম যে প্লেনটা রানওয়েতে ঘষা খাচ্ছিল, যার পর প্লেনটা আবার আমার নিয়ন্ত্রণে ফিরে আসে। আমরা নেমে গেছি। অবশেষে প্লেনটা মাটিতে নেমে আসতে সক্ষম হয়। ফুল রিভার্স। এয়ারবাস্টার স্পিড কমানোর জন্য ক্রু ফুল ব্রেকিং পাওয়ার অ্যাপ্লাই করার পাশাপাশি ইঞ্জিনগুলো রিভার্স থ্রাস্ট করে। আমি ব্রেকে পা দিয়ে ওগুলো ধরে রাখি আর আমার পায়ের পাতা ফ্লোরে ঠেকে যায়। নো নাম্বার 2 রিভার্স, নো ডিসেল। কিন্তু কেবলমাত্র একটা ইঞ্জিন আংশিকভাবে কার্যকরী থাকায় ওনারা একটাই থ্রাস্ট রিভার্সার পান। এই অবস্থায় ওনারা রানওয়ে থেকে বেরিয়েও যেতে পারেন। আমার মনে হচ্ছিল না যে আমরা আর কখনো থামতে পারবো। এয়ারবাসটা রানওয়ের শেষ প্রান্তের দিকে এগিয়ে যায়। কিন্তু আমাদের ডিসেলারেশন রেট এতটাই ভালো ছিল যে আমার মনে হচ্ছিল হ্যাঁ আমরা হয়তো এবার থামতে পারবো। অবশেষে প্লেনটা রানওয়ের একেবারে শেষ প্রান্তে সমুদ্রের খুব কাছাকাছি গিয়ে থেমে যায়। ওনারা রানওয়ের ৮৮০০ ফুটেরও বেশি জায়গা ব্যবহার করেছেন। আমার বিশ্বাস হচ্ছে না। আমরা পেরেছি, অবিশ্বাস্য। এয়ারক্রাফটটা থামার পর আমরা ভাবলাম যে এটা কি হলো আমাদের সাথে। এটা একটা খুব বড় রিলিফ ছিল। আমরা এত খুশি ছিলাম যে আমরা বাড়ি ফিরে গিয়ে আমাদের পরিবারকে দেখতে চাইছিলাম। সব রকম প্রতিকূলতা জয় করে ফ্লাইট 780 নিরাপদে ল্যান্ড করেছে, কিন্তু বিপদ এখনো কাটেনি। হুইল টেম্পারেচার চেক করুন। আমাদের হয়তো ইভ্যাকুয়েশনের অর্ডার দিতে হবে, চেকলিস্ট বের করুন। ক্রুয়ের অনুমান এরকম জোরালো ব্রেকিং এর জন্য হয়তো ওনাদের হুইলগুলো ওভারহিট হয়ে গেছে। দুটোই প্রায় 1000 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। ওনাদের অনুমান একেবারে সঠিক বলে প্রমাণিত হয়। আমার তখন মনে হচ্ছিল আগুন তো লাগবেই, সবাইকে প্লেন থেকে নামাতে হবে। আমি ক্যাপ্টেন বলছি, ইভ্যাকুয়েট ইভ্যাকুয়েট ইভ্যাকুয়েট। সবাই তাড়াতাড়ি ওদিক থেকে এদিকে চলে আসুন। ক্রু আর যাত্রীরা সবাই নিরাপদে প্লেন থেকে নেমে আসেন, যাদের মধ্যে কয়েকজন সামান্য আহত হয়েছেন। নিচে নেমে আমি যখন ঘুরে এয়ারপ্লেনটা দেখছিলাম আমার মনে হচ্ছিল এটা যেন কোনো হলিউড মুভির সিন। চারদিক থেকে ধোঁয়া, স্টিম বেরোচ্ছিল, ফায়ার সার্ভিস হুইলগুলোকে ঠান্ডা করছিল, প্যারামেডিকরা আসছিল আর প্যাসেঞ্জারদেরকে নামানোর পর সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। কয়েক ঘন্টার মধ্যেই হংকং এর সিভিল এভিয়েশন ডিপার্টমেন্ট একটা ইনভেস্টিগেশন শুরু করেন। অ্যান এভান্স একজন ফ্লাইট টেস্ট ইঞ্জিনিয়ার, যিনি ব্রিটিশ এয়ার অ্যাক্সিডেন্টস ইনভেস্টিগেশন ব্রাঞ্চের সঙ্গে যুক্ত। ওনাকে এই ইনভেস্টিগেশনের জন্য ডাকা হয়েছিল কারণ এয়ারবাসের ট্রেন্ট 700 ইঞ্জিনগুলো ব্রিটিশ কোম্পানি রোলস রয়েসের বানানো। এই ট্রেন্ট 700 ইঞ্জিনটা একটা খুব কমন ইঞ্জিন, যেটা সারা পৃথিবীর প্রচুর এরোপ্লেনে লাগানো আছে। তো কোনো পার্টিকুলার ডিজাইনে যদি কোনো সমস্যা থাকে তাহলে আমরা সেটা খুব তাড়াতাড়ি খুঁজে বের করতে চাই। তো এই হলো আমাদের ইনফরমেশনগুলো। ফ্লাইট 780 ইঞ্জিনগুলো থ্রটল কমান্ডে রেসপন্ড করছিল না। ইনভেস্টিগেটররা সবাই ওনাদের পাওয়া সূত্রগুলো নিয়ে আলোচনা করেন। দুটো ইঞ্জিন একসাথে স্টল করাটা অদ্ভুত ব্যাপার। ওনারা এটা জেনে অবাক হন যে পরপর দুটো ইঞ্জিনেই একই রকম সমস্যা দেখা দিয়েছিল। ইঞ্জিনগুলোর সুনাম আর নির্ভরযোগ্যতা যেমন ছিল, তাতে একসঙ্গে দুটো সিস্টেমেরই ফেল করাটা খুব বিরল একটা ঘটনা। এর থেকে বোঝা যায় সমস্যাটা হয়তো ইঞ্জিনে হয়নি। এইরকম ক্রিটিক্যাল সিস্টেম একসঙ্গে কখনোই ফেল করে না। তবে কি এই সমস্যার মূল কারণ অন্য কোথাও লুকিয়ে রয়েছে?
হংকংয়ে ইনভেস্টিগেটররা ক্যাথে প্যাসিফিক ফ্লাইট 780-র খারাপ ইঞ্জিন দুটোর রহস্য সমাধান করার চেষ্টা করছেন। ওনারা প্লেনটার পিছন দিক থেকে ব্ল্যাক বক্স ফ্লাইট ডেটা রেকর্ডারটা বার করেন। এর থেকে ফ্লাইট চলাকালীন প্লেনটার সমস্ত রকম ফাংশনের ইনফরমেশন পাওয়া যায়। এই ধরনের ইনভেস্টিগেশনের জন্য এয়ারক্রাফটের অনবোর্ড ডেটাই আসল। ইনভেস্টিগেটররা রেকর্ডার থেকে ডেটা আপলোড করেন। আমাদের থ্রটল পজিশন আর ফিউয়েল ফ্লো দেখতে হবে। এই ডিভাইসটা মোট 359 রকমের ডেটা প্যারামিটার রেকর্ড করে। ইনভেস্টিগেটররা A330-র ইঞ্জিন ফাংশনটা দেখতে চান। দাঁড়ান, এটা কি হচ্ছে? মুহূর্তের মধ্যে ওনারা একটা অস্বাভাবিকতা লক্ষ্য করেন। থ্রাস্ট লিভার মুভ করছে কিন্তু ফিউয়েল ফ্লো একই রয়েছে। পাইলটরা যখন থ্রটল বাড়িয়ে ইঞ্জিনের পাওয়ার ঠিক করার চেষ্টা করছিলেন তখন ফিউয়েল ফ্লো একই রকম ছিল। ওনারা কয়েকবার থ্রাস্ট কমান্ড দিয়েছিলেন, কিন্তু সেই সময় ইঞ্জিনগুলো থেকে কোনো করসপন্ডিং রেসপন্স আসেনি। কি হচ্ছে কি? তো আমাদেরকে জানতে হবে কেন সেটা হয়েছিল। ইনভেস্টিগেটররা জানতে চান যে ফিউয়েল ফ্লো প্রবলেম থেকে ফ্লাইট 780-র ইঞ্জিনে কোনো সমস্যা হয়েছিল কিনা। থ্যাংক ইউ। ওনারা সমস্যাটা খুঁজে পান ফ্লাইট ডেটা রেকর্ডার থেকে, কিন্তু তার কারণ জানার জন্য ওনারা অনবোর্ড ডেটার আরও একটা সোর্সের দিকে নজর দেন। একে বলা হয় পোস্ট ফ্লাইট রিপোর্ট। ইঞ্জিন 2 কন্ট্রোল সিস্টেম ফল্ট, এখানে বলছে ভিএসপি জ্যাম ছিল। এটা থেকে ফ্লাইট চলাকালীন মনিটরিং সিস্টেমে ফুটে ওঠা এরর মেসেজের ইন ডেপথ ডেটা পাওয়া যায়। ওকে, এই ইনফরমেশনটা ট্রাবল শুটিং এর কাজে লাগে, যাতে মেইনটেইনারদের বলা যায় এয়ারক্রাফটে একটা সমস্যা রয়েছে আর সেটা ঠিক করতে হবে। মনে হচ্ছে ভালভে কোনো সমস্যা ছিল। অ্যান এভান্স জানতে পারেন যে ফ্লাইটের শুরুর দিকে কম্পিউটারগুলো ফিউল সিস্টেমের একটা মেইন পার্টে সমস্যার খোঁজ পেয়েছিল, যার নাম হলো মেইন মিটারিং ভালভ। তো সেই সময় যে ওয়ার্নিং গুলো আসছিল সেগুলো ইঞ্জিনে ফিউয়েল সাপ্লাই এর জন্য থাকা মেইন মিটারিং ভালভের ওয়ার্নিং ছিল। মেইন মিটারিং ভালভের ভিতরে একটা পিস্টন থাকে যেটা সিলিন্ডারের মধ্যে স্লাইড করতে থাকে। পাইলটরা যখন থ্রাস্ট লিভার মুভ করেন তখন এটা A330 টার্বো ফ্যান ইঞ্জিনগুলোতে ফিউয়েল ফ্লো বাড়ায় কিংবা কমায়। ওই ভালভটা মুভ করছিল না, ওটা রেসপন্ড করছিল না কমান্ডে। মিটারিং ভালভের এই সমস্যাটার কারণ আরো ভালোভাবে বোঝার জন্য ইনভেস্টিগেটররা এটা পরীক্ষা করতে রোলস রয়েসে পাঠান। এই কম্পোনেন্টগুলো খুলে দেখার জন্য ইউকেতে আমাদের বেস্ট এক্সপার্টিজ আছে। তো মিটারিং ভালভের মধ্যে কি ছিল জানার জন্য আমরা ওটার আউটার স্লিপটা মাঝখান থেকে কেটে দেখি। ভালভটা পরীক্ষা করার জন্য কাটা হলে এটা নরমাল নয়, তাই না? ওনারা এমন কিছু দেখতে পান যেটা ওনারা আগে কখনো দেখেননি। ভালভের দেওয়ালগুলো একটা অদ্ভুত সাদা রঙের পদার্থে কভার করা আছে। আমরা ওটার ভেতরে একটা মসৃণ পাউডার দেখতে পাই, ক্যাস্টার সুগারের থেকেও মসৃণ, ভীষণই ছোট ছোট কিছু পার্টিকেল। টেকনিশিয়ানরা একটা ইলেকট্রন মাইক্রোস্কোপের সাহায্যে ওই সাদা পাউডারটা পরীক্ষা করেন। ওনারা জানতে পারেন এটার মধ্যে থাকা ছোট ছোট স্ফিয়ারগুলো ভালভের মেটাল ওয়ালের মধ্যে আটকে যায়। এরপর ইনভেস্টিগেটররা দেখতে চান ওই পাউডারটা ফিউল সিস্টেমের আর অন্য কোনো পার্টসে আছে কিনা। আমরা ইমিডিয়েটলি পার্টিকেলগুলো খোঁজা শুরু করি, এমনকি ফিউয়েল ট্যাঙ্কের ভেতরেও। তো ফিউয়েল সিস্টেম আর ইঞ্জিনের মধ্যে কিছু কন্টামিনেন্ট ছিল, যেটা আসলে ঠিক কি তা আমরা বুঝে উঠতে পারিনি। ফিউল সিস্টেম থেকে পাওয়া এই রহস্যজনক পার্টিকেলগুলো কি পারবে পাইলটদের ইঞ্জিন পাওয়ার কন্ট্রোল জনিত সমস্যার ব্যাখ্যা দিতে? এই মেটেরিয়ালটা মিটারিং ভালভের মধ্যে ঢুকে সেটাকে পুরোপুরি অকেজো করে দিয়েছিল, যার জন্য ওটা কারেন্ট পজিশনে আটকে ছিল। ইনভেস্টিগেটররা জানতে চান এই অজানা পদার্থটা আসলে ঠিক কি। ফিউয়েল সিস্টেম আর ইঞ্জিনের ভেতরে অনেক জায়গা থেকে এই পার্টিকেলগুলো খুঁজে পাওয়ার পর আমাদের প্রথম যেটা মাথায় আসে সেটা হলো এটা কি।
এক্স-রে স্পেকট্রোস্কোপির মাধ্যমে জানা যায় এই ম্যাটেরিয়ালটা আসলে কি কি কেমিক্যাল দিয়ে তৈরি। পরীক্ষা থেকে জানা যায় যে এই পাউডারটা এক ধরনের সুপার অ্যাবজর্বেন্ট পলিমার বা এসএপি, যা জলের সংস্পর্শে আসলে একটা জেলের মতো পদার্থ তৈরি করে। এই অর্গানিক কম্পাউন্ডগুলো জল অ্যাবজর্ব করে, তো আমরা এর থেকে বুঝতে পারি যে এগুলো কোথা থেকে এসেছিল। ইনভেস্টিগেটররা জানেন এই পাউডারটা রিফিউলিং ট্রাকগুলোতে ব্যবহার করা হয় যাতে এয়ারক্রাফট ফিউল ট্যাঙ্কে জল না ঢুকতে পারে। রিফিউলিং ট্রাকগুলো মাটির নিচে থাকা ট্যাঙ্ক আর পাইপ থেকে ফিউল ট্রাকের মধ্যে থাকা একটা ফিল্টারের মাধ্যমে এয়ারক্রাফটে পাঠায়। ফিউলের মধ্যে জল মিশে থাকলে ফিল্টারের ভিতরে থাকা এই পাউডারটা সেটা শুষে নিয়ে একটা জেল তৈরি করে। তো সুপার অ্যাবজর্বেন্ট পাউডারটা শুধু জল অ্যাবজর্ব করার জন্য ইউজ করা হয়, যাতে এয়ারক্রাফটের ট্যাঙ্কের মধ্যে জল না যেতে পারে, এয়ারক্রাফটটা তাতে ভালো থাকে। কিন্তু এই জলে ভেজা জেলটা শুধুমাত্র ফিল্টারের ভিতরেই থাকা উচিত, এটা কখনোই ফিউলের সঙ্গে মিশে যাওয়া উচিত নয়। ইন্ডাস্ট্রিতে জল ফিল্টার করার জন্য এই মেটেরিয়ালটা সবসময় ইউজ করা হয়, কিন্তু আমরা বুঝতে পারছিলাম না যে এটা এয়ারক্রাফটের ভেতরে ঢুকলো কি করে। ইনভেস্টিগেটরদের অনুমান ফ্লাইট 780 ডুয়াল ইঞ্জিন ফেলিওরের জন্য হয়তো সুরাবায়া এয়ারপোর্টের কোনো ফিউল ট্রাকের ফিল্টারই দায়ী। উত্তরের খোঁজে ওনারা ফিল্টারগুলো উদ্ধার করে ওগুলো পরীক্ষা করার জন্য ল্যাবে পাঠান। এটা দেখে ভাঙা মনে হচ্ছে। ওনারা দেখতে পান ফ্লাইট 780 রিফিউলের জন্য ব্যবহার করা ট্রাকটার একটা ফিল্টার ভাঙা ছিল। ফিল্টারটার কন্ডিশন খুবই অস্বাভাবিক ছিল। আমরা সবাই ওই ভাঙা ফিল্টারটা দেখে অবাক হয়েছিলাম, কারণ এরকম ঘটনা সচরাচর ঘটে না। বোঝা যাচ্ছিল যে এয়ারক্রাফটটা রিফুয়েল করার সময় ওখানে অস্বাভাবিক কিছু ঘটেছিল। ইনভেস্টিগেটররা জানতে চান কোনোভাবে ওই ভাঙা ফিল্টারটা থেকে ফিউয়েলের মধ্যে পাউডারটা মিশে গিয়েছিল কিনা। ওনারা ফিল্টার ম্যাটেরিয়ালের লেয়ারগুলো কেটে আলাদা করে দেখেন। আমরা অনেক পরিশ্রম করে ফিল্টারগুলো থেকে সেগুলোর প্রত্যেকটা আলাদা আলাদা লেয়ার কেটে বের করি, যেগুলো শুধু জলই না, যে কোনো পার্টিকেলও অ্যাবজর্ব করতে পারে। আর তারপর ওনারা একটা মাইক্রোস্কোপের সাহায্যে একটা স্যাম্পল পরীক্ষা করেন। একটা অদ্ভুত বিষয় ওনাদের চোখে পড়ে। ফিল্টার ফাইবারের ভিতরে থাকা ওই পাউডারটার মধ্যে একটা অস্বাভাবিক বস্তু দেখা যায়। দেখে মনে হচ্ছে সোডিয়াম ক্রিস্টাল। এই স্ফিয়ারগুলোর মধ্যে নুন ছিল। ওটার মধ্যে নুন পাওয়াটা সত্যি খুব রহস্যজনক, কারণ সাধারণত ফিউয়েলের মধ্যে নুন থাকে না। ফিউল সিস্টেমের মধ্যে সল্ট ওয়াটার ঢুকে গিয়েছিল। এটা ম্যানুফ্যাকচারাররা পাঠিয়েছে। উত্তরের জন্য আরো পরীক্ষার দরকার, তাই এইবার একটা নতুন ফিল্টার পরীক্ষা করা হয়। এখানে আমরা এই ফিল্টার মনিটরগুলোকে টেস্ট করে দেখতে চাইছিলাম যে আমরা কি এই স্ফিয়ারগুলো বানাতে পারি, আর এই স্ফিয়ারগুলো বানানোর জন্য ঠিক কি রকম কন্ডিশনের দরকার পড়তে পারে। ওনারা একটা নির্দিষ্ট প্রেসারে সল্ট ওয়াটারের মধ্যে ফিল্টারগুলো খুলে রাখেন, যা ফিউল ট্রাকের ভিতরের প্রেসারের সমান। ডিসপেন্সারের ভেতরে ফিউয়েলিং প্রসেস যেরকম ছিল, আমরা এখানেও ওই রকম কন্ডিশন তৈরি করার চেষ্টা করেছিলাম। কিছুক্ষণের মধ্যেই ওনারা উত্তরটা পেয়ে যান। ওয়াও, দেখুন এটা। এটা একটা গুরুত্বপূর্ণ সূত্র। ফিউয়েল আর সল্ট ওয়াটার ফিল্টারের মধ্যে দিয়ে যাওয়ার সময় ফিল্টারটা ঠিক সুরাবায়া এয়ারপোর্টের ফিউল ট্রাকের ফিল্টারের মতোই ভেঙে যায়। আমাদের ফিউয়েল রিগের ভেতরেও একটা ফিল্টার ভেঙে যায়। তো আমরা বুঝতে পারি যে সেই দিন আমরা যে কন্ডিশনটা দেখেছিলাম, এখানেও প্রায় সেরকমই কন্ডিশন দেখা যাচ্ছে। আশ্চর্যজনকভাবে ওনারা লক্ষ্য করেন ফ্লাইট 780 ফিউল সিস্টেমের ভিতরে যেরকম স্ফিয়ার পাওয়া গিয়েছিল, এই টেস্ট ফিল্টারটাও সেই একই রকম স্ফিয়ার তৈরি করেছে। এখানে ডেমনস্ট্রেট করা ইম্পর্টেন্ট ছিল যে আমরা স্ফিয়ারগুলো জেনারেট করতে পারছি।
ইনভেস্টিগেটররা এরপর বিশ্বাস করেন যে ফিউয়েল ফিল্টারগুলো ভেঙে যাওয়ার জন্য সল্ট ওয়াটারই দায়ী, আর এর জন্যই ফ্লাইট 780 ফিউয়েল সিস্টেমে পাওয়ারের সমস্যা হয়েছিল। কিন্তু এখনো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে যায়। তাহলে ফিউল সিস্টেমের মধ্যে সল্ট ওয়াটার কিভাবে ঢুকলো? ইনভেস্টিগেটররা জানতে পারেন সুরাবায়া এয়ারপোর্টে ডিপার্চারের আগে ফ্লাইট 780-তে প্রায় 25,000 কিলোগ্রাম ফিউয়েল ছিল। ফিউয়েল সিস্টেমের মধ্যে কিভাবে সল্ট ওয়াটার এসেছিল ইনভেস্টিগেশন টিমের পক্ষে সেটার আসল কারণ জানা খুব কঠিন ছিল। এরপর ওনারা সুরাবায়া এয়ারপোর্টের ফিউয়েল হাইড্রেটিং সিস্টেমের রেকর্ডগুলো খতিয়ে দেখেন আর জানতে পারেন সিস্টেমটা সমুদ্রের খুব কাছাকাছি অবস্থিত। মার্চ 2010। এটা ইনসিডেন্টের কয়েকদিন আগের ছবি। আমার মনে হচ্ছে আমি উত্তরটা পেয়ে গেছি। ওনারা জানতে পারেন যে আন্ডারগ্রাউন্ড হাইড্রেন্ট সিস্টেম থেকে ফিউয়েল পাম্প ট্রাকে পাঠানো হয় সেটা কিছুদিন আগেই সারানো হয়েছিল। সারানোর সময় ফিউয়েল পাইপগুলো খোলা হয়েছিল, ফলে সেগুলোর মধ্যে সম্ভবত মাটির নিচের জল ঢুকে গিয়েছিল। হাইড্রান্টগুলোতে কনস্ট্রাকশনের কাজ চলছিল, তাই ইনভেস্টিগেশন টিমের অনুমান এখান থেকেই হয়তো হাইড্রেন্ট সিস্টেমের মধ্যে সল্ট ওয়াটার ঢুকে গিয়েছিল। এরপর পাইপগুলোকে ভালোভাবে ফ্লাশ না করলে এই সল্ট ওয়াটারটা এয়ারক্রাফট রিফুয়েলিং এর সময়ও থেকে যেতে পারে। ইনভেস্টিগেটরদের বিশ্বাস ওনারা এখন জানেন ক্যাথে প্যাসিফিক ফ্লাইট 780 দুর্ঘটনার কারণ কি ছিল। মাটির নিচে থাকা ফিউয়েল সাপ্লাইয়ের মধ্যে সল্ট ওয়াটার মিশে যাওয়ায় একটা ফিল্টার নষ্ট হয়ে যায়, ফলে ফিউয়েলের মধ্যে একটা পাউডার মিশে যায়। এই পাউডারটা মিটারিং ভালভগুলোকে জ্যাম করে দেয়, ফলে ইঞ্জিনে যথেষ্ট পরিমাণ ফিউয়েল যেতে পারেনি। ইঞ্জিন 1 স্টল। এখানে ফিউয়েল কন্টামিনেশন হয়েছিল, আর গোটা ফিউয়েল সিস্টেম এর এই কন্টামিনেশনের জন্য মেইন মিটারিং ভালভকে এমনভাবে সিজ করেছিল যে পাইলটরা আর কোনোভাবেই ইঞ্জিনের পাওয়ার কন্ট্রোল করতে পারছিলেন না। ইনভেস্টিগেটরদের বিশ্বাস ক্যাপ্টেন ওয়াটার্স ইঞ্জিন নাম্বার 1-এর থ্রাস্ট কিছুটা হলেও ফিরিয়ে আনতে পেরেছিলেন, কারণ ওটার ফিউয়েল মিটারিং ভালভ পুরোপুরি জ্যামড ছিল না। তখনও পর্যন্ত কিছুটা ফিউয়েল ইঞ্জিনটাই যাচ্ছিল। আস্তে আস্তে ইঞ্জিন 1 এর রোটেশন ইনক্রিজ করছে, কাজ করছে। স্ফিয়ারগুলো ভালভটা জ্যাম করে দেওয়ার পর ওটা খোলাই থেকে যায়। ব্রেস। শুধুমাত্র পাইলটের দক্ষতাই ফ্লাইট 780-কে নিরাপদে থামাতে পেরেছিল। আমার বিশ্বাস হচ্ছে না। অবিশ্বাস্য। আমার মনে হয় ক্রু অসাধারণ কাজ করেছিলেন। এরকম এমার্জেন্সির জন্য ওনাদের ট্রেনিং দেওয়া হয় না। আমরা ক্রুয়ের কাছে কৃতজ্ঞ। ওনারা পুরো ব্যাপারটা খুব প্রফেশনালি সামলেছেন, আর সেটা সত্যিই প্রশংসাজনক। দুর্ঘটনার পর এভিয়েশন ফিউয়েল হ্যান্ডলিং আর স্টোরেজের নিয়ম উন্নত করার নানা রকম চেষ্টা করা হয়। যে কোম্পানি এই ফিল্টারগুলো তৈরি করে তারা ফিল্টারগুলোকে আরো মজবুত করার জন্য আর পাউডার কন্টামিনেশন আটকানোর জন্য এগুলোকে রিডিজাইন করে। ম্যালকম ওয়াটার্স আর ডেভিড হেইহোর অবিশ্বাস্য সাহসিকতার জন্য ওনাদের সিভিল এভিয়েশনের সেরা সম্মান দেওয়া হয়, দ্য পোলারিস অ্যাওয়ার্ড। এই অ্যাওয়ার্ডটা পাওয়া সত্যি খুব স্পেশাল। এটা খুব বড় একটা সম্মান। এই অ্যাওয়ার্ডটা দিয়েছিল ফেডারেশন অফ এয়ার পাইলটস। তো যখন আপনার ফেলো পাইলটসরা বলেন যে আপনি খুব ভালো কাজ করেছেন, আপনি সত্যি অসাধারণ একটা কাজ করেছেন, তখন সেটা শুনে খুবই আনন্দ আর হ্যাঁ, ভীষণ গর্ববোধ হয়।